মানুষের ভেতরে লুকানো অন্ধকারটা সবসময় নীরব থাকে না। যখন সত্য বেরিয়ে আসে তখন চারপাশে আলো ভয় পায়। আজ আমি তোমাদের শোনাবো এমন একটা মানুষের গল্প যে নিজের স্ত্রীর শরীর টুকরো টুকরো করে জঙ্গলের বিভিন্ন জায়গায় ফেলেছিল। শুধু তাই নয়, সে তার বন্ধুকে সেই শরীরের টুকরো মাংস রান্না করে খেতে দিয়েছিল। চলো ডুবে যাই এলা ভেজা পঞ্চিরার সবচেয়ে অন্ধকার সত্য। এক্সপ্লেইন বাই ডার্ক স্টোরি। কেরলের দূর পাহাড়ি গ্রাম পঞ্চিরা নিচের শহর থেকে প্রায় ৩,২০০ ফুট উঁচুতে অবস্থিত। ঘন জঙ্গল আর কুয়াশার মাঝে এখানে সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষেধ, কারণ পাহাড়ের চূড়ায় আছে পুরো জেলার পুলিশ ওয়্যারলেস স্টেশন, যেখানে আবহাওয়ার চেয়েও বেশি অস্থির লুকিয়ে থাকা কিছু রহস্য। শুরুটা হয় মধুকে দিয়ে। ছুটি কাটিয়ে সে আবার স্টেশনে ফিরছে। বাস থেকে নামতেই বাঁধা রাস্তা, ভেজা কাদা আর ঝিরঝিরি বৃষ্টি। পাহাড়ি জায়গার স্বাভাবিক ছবি। ড্রাইভার নিজের বউয়ের প্রেগন্যান্সি নিয়ে খুশিতে কথা বলছে, আর মধু চুপচাপ শুনছে। এতদিনের ডিউটির চাপ আর নিঃসঙ্গতা তাকে অন্যরকম করে দিয়েছে। জঙ্গলে শর্টকাট ধরে ওপরে উঠতেই মধু চোখে পড়ে ঘাসের ওপর জমে থাকা রক্ত। মুহূর্তে তার মুখে ভয় ঢুকে যায়, কারণ সে জানে এই এলাকা কখনোই নিরাপদ না। স্টেশনে পৌঁছে সে যেন অদ্ভুত নীরবতা টের পায়। তার সহকর্মী বিদায় নিয়ে নিচে চলে যায়। মধু চারপাশ ঠিকঠাক করে, রিস্ট্রিক্টেড বোর্ড আবার জায়গা মতো লাগায়, ওয়্যারলেস চেক করে সবকিছু স্বাভাবিক ভাবার চেষ্টা করে। পরের দিন আসে ঝড়, বাজ আর দূর থেকে কুকুরদের ডাক। স্টেশনে এক মহিলা এবং তার দুই ছেলে আসে। তাদের বাবা কয়েক বছর আগে এখানে ডিউটিতে ছিলেন, তাই পুরনো দিনের স্মৃতি দেখতে এসেছে। ঠিক তখন পাহাড়ে কালো মেঘ জমেছে। বাচ্চা কুকুরগুলো ভয় পেয়ে কান্না শুরু করেছে। স্ত্রী ছেলেকে ভেতরে ডাকলেও ছেলে হঠাৎ খেয়াল করে তার গাড়ির চাবি নেই, আর ছুটে যায় বাইরে। কিছুক্ষণ পরেই একটা ভয়ঙ্কর বজ্রপাত। মধু দৌড়ে যায় আর সেখানে দেখতে পায় ছেলেটি সেখানেই মারা গেছে। স্টেশনে নেমে আসে স্তব্ধ নীরবতা। সবাই চলে গেলে রাতে একা বসে মধুর মন ভারী হয়ে পড়ে। বাইরে কুকুরগুলোও ডেকে চলেছে। ভেতরে মৃতদেহের স্মৃতি রাতটা যেন কাটতেই চায় না। পরের সকালে নতুন সমস্যা। অ্যান্টেনা বৃষ্টিতে ভেঙে পড়েছে। স্টেশন অন্ধকার, যেন মেঘের নিচে আটকে থাকা একটা বিচ্ছিন্ন পৃথিবী। মধু নেমে দেখে বাচ্চা কুকুরগুলো বারবার কাঁদছে। বোঝা যায় কাল বজ্রপাতে তাদের মা মারা গেছে। মধুর মন আর শান্ত থাকে না। কুকুরছানাগুলো তার মাকে দেখলে হয়তো আরো বেশি কষ্ট পাবে। এজন্য আর বেশি সময় নেয় না। মধু তড়িঘড়ি করে নিজের হাতে কুকুরটাকে কবর দেয়। এরই মাঝে স্টেশনে আসে নতুন অফিসার সুধীর, হাত ভর্তি সিগারেট, মদ আর দুষ্টুমি হাসি নিয়ে। মধু রান্না দেখে অবাক হয়ে যায় সুধীর। সুধীর বলে ওঠে, ছেলে মানুষ হয়েও এত ভালো রান্না কি করে সম্ভব? কোনো জাদু মিশিয়েছো নাকি? চাইলে আমাকেও সময় পেলে শিখিয়ে দিও রান্নার কৌশল। দুজন মিলে গল্প, খাওয়া আর পাহাড়ি নিঃসঙ্গতা ভরিয়ে তোলে। কিন্তু মধুর মনে এখনো সেই বাজে পোড়া দেহের স্মৃতি ঘুরছে। নিজের রান্না করা মাংস তার নিজের গোলা দিয়েই নামে না, সব বের করে দেয়। সুধীর জিজ্ঞেস করলে মধু বলে, আরে তুমি তো শুনেছ গতকাল এখানে বাজ পড়ে এক ছেলে মারা গিয়েছে। তাকে নিজের চোখে দেখেছি, তাই তো বারবার চোখে ভেসে উঠছে পুরনো স্মৃতি। শুধুই আর কথা বাড়ায় না। সন্ধ্যায় শুরু হয় আরো এক নতুন সমস্যা। সবার থেকে একটু দূরে গিয়ে ফোনে চিৎকার করছে অফিসার যোশী। তার স্ত্রী নাকি বাচ্চাকে রেখে গত রাতে কোনো ড্রাইভারের সাথে পালিয়েছে। আর ঠিক তখনই হেড অফিস থেকে আসা অচেনা ফোনে যোশী আতঙ্কিত হয়ে নেমে যায় পাহাড় থেকে। আর পাহাড় আবার আগের মতো নিঃসঙ্গ, ভেজা আর নীরব হয়ে ওঠে। হঠাৎ করে এলাকা অ্যালার্টে ভরে যায়। মেলুকাফা পুলিশ স্টেশনের কাছে এক মহিলার কাটা হাত পাওয়া গেছে। ফরেনসিক জানায় মহিলার বয়স আনুমানিক 28 থেকে 35-এর মধ্যে হবে। রান্নাঘরে ধারালো ছুরি দিয়ে হাত কাটা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করতে হাতের তালুর চামড়া তুলে ফেলা হয়েছে। খুবই ভয়ঙ্করভাবে প্ল্যান করেছে খুনি। এসআই নির্দেশ দেয় আশেপাশের সব থানার মিসিং রিপোর্ট চেক করতে। যদি কাউকে খুঁজে না পাওয়া যায় যেন থানায় অবশ্যই জানানো হয়। ইতিমধ্যে পঞ্চিরার জঙ্গলে আরো কিছু বডি পার্ট পাওয়া গেছে। এই খবর পাহাড়ে স্টেশনে পৌঁছালে সুধীর মনে অস্বস্তি বাড়ে। কুকুরগুলো হঠাৎ মাটির উপরে কিছু ঘাটাঘাটি করছে। সুধীর ছুটে যায়।
সামনে কবরের ঠিক পাশে একটা কাটা হাত পড়ে থাকতে দেখে ও ভয়ে চমকে ওঠে। এমন সময় পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। ছায়ের ভেতর থেকে মধু পিস্তল তাক করে আছে। পরিস্থিতি সামলে সুধী মাটি চাপা দিতে থাকে যেন কিছুই হয়নি। মানে এক প্রকার সুধীর বিষয়টা এড়িয়ে যেতে চায়। সেই সময় নিচের জঙ্গলে পুলিশের ভিড় বাড়তে থাকে। সুধী কন্ট্রোল সিস্টেমে রাখা একটা কাগজের পাতায় কিছু লিখে চুপি চুপি কারো কাছে পাঠানোর চেষ্টা করে, কিন্তু মধু তাকে সুযোগ দেয় না। এরপর মধু সুধীরকে নিয়ে তাস খেলতে বসে, কিন্তু দেখা যায় সুধীর ঠিক মতো সবকিছু সামলাতে পারে না। মধু বুঝে যায় সুধীর কিছু একটা নিয়ে খুব বেশি চিন্তিত। মধু এই বিষয় সম্পর্কে জানতে চাইলে সুধীর বলে, না ভাই, এগুলো কিছুই না। এটা বলে উঠে যায় সুধীর। দেখা যায় মধু যাওয়ার সময় টেবিল থেকে মোবাইলটা নিয়ে যাচ্ছে। সুধীর সেই হাতের বিষয়ে জানতেই যাবে, মধু আচমকা পিছে থেকে এসে বলে, ফোনটা দাও, একটা কল করতে হবে। ফোনটা নিয়ে পাহাড়ের উপরে উঠে সিম ঘষে নষ্ট করে ফেলে। ফিরে এসে বলে, তোর মোবাইলে সমস্যা আছে, কল করে যাচ্ছে না, ঠিক করে নিস। এদিকে পুলিশ আরো বডি পার্ট উদ্ধার করেছে, শুধু একটা হাত বাকি। হঠাৎ কন্ট্রোল সিস্টেমে পাওয়ার সমস্যা দেখা দিলে সুধী ব্যাটারি ঠিক করার নামে ফোনটা চার্জ থেকে খুলে বাইরে নিয়ে যায়। মধু টের পেয়ে তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর পাহাড়ে পর্যটক আসে। মধু তাদের তাড়াতে গেলে সুধী সুযোগ পেয়ে মৃত মহিলার হাত পাওয়ার তথ্য পাঠাতে যায়, কিন্তু ঠিক তখনই মধু ধরে ফেলে। সুধী তৎক্ষণাৎ পাওয়ার অফ করে দেয় কন্ট্রোল সিস্টেমের, কারণ এতে পুলিশ স্টেশন অবশ্যই এখানে কাউকে পাঠাবে। সেটাই হয়। অফিসার জোশের টিম পাহাড়ের স্টেশন চেক করতে বের হয়। মধু সব দেখছে পাহাড়ের উপর থেকে। পুলিশ গাড়ি এগোচ্ছে, মধু দৌড়ে এসে সিস্টেম অন করে, যেন সব ঠিক মতো চলছে দেখায়। যোশী পৌঁছালে মধু তাকে স্বাভাবিকভাবে স্বাগত জানায়। যোশী মধুকে বলে, সুধী কোথায়? মধু বলে, সুধী, ও তো কুকুর ছানাদের খাবার খাওয়াতে গেছে। যোশী বাইরে গেলে নিচে দেখা যায় হাত পা মুখ বাঁধা অবস্থায় সুধী পড়ে আছে। মধু যোশীকে কিছু বাহানায় সেখান থেকে সরিয়ে দেয়। এই সময় খবর আসে ইরামারক্রু গ্রামের লোকেরা একটা মোবাইল পেয়েছে, সম্ভবত সেই মৃত মহিলার। পুলিশ টিম দ্রুত পাহাড়ের নিচে নেমে যায়। তারা যেতেই মধু সুধীকে বেঁধে রাখা হাত পা এর দড়ি খুলে দেয়। সুযোগ পেয়ে সুধী দৌড়ে পালাবার চেষ্টা করে। অনেক সময় পর মধু তাকে শেষ পর্যন্ত ধরে ফেলে। দুজন এখন কন্ট্রোল রুমে মুখোমুখি। বাইরে ঝড়, বিদ্যুৎ, প্রবল বৃষ্টি। সুধীর মনে হাজার প্রশ্ন। মধু কেন করছে এসব? অবশেষে মধু নিস্তব্ধতা ভেঙে বলে, ওই যে কাটা হাতটা দেখেছিলি, ওটা আমার বউ অমৃতার। কোট্টালকাম হাই স্কুলের টিচার ছিল। সুধীর গা শিউরে ওঠে। সে বলে, তাহলে তুই বউকে মারলি কেন? মধু ধীরে বলে, কারণ ও শুধু আমার ছিল না, বহুজনের ছিল। মধু হালকা হাসি দিয়ে বলতে শুরু করে, বিয়ের প্রথম রাতে বউকে সুখ দিতে পারিনি। জানিস, ডাক্তার বলেছিল এটা হানিমুন ডিপ্রেশন। বছরের পর বছর ধরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। অমৃতা ধীরে ধীরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল। সব জানতাম, তবুও কিছু বলিনি। ছেলেটা কে সেটাও জানতে চাইনি, কারণ দোষ তো আমারই। ঠিকঠাক স্বামী হতে পারিনি। মধুর চোখে তখন অদ্ভুত শূন্যতা। ছেলেটা যদি ওর মন চাইতো আমি হয়তো মেনে নিতাম, কিন্তু ও চেয়েছিল শুধু শরীর, শুধু সুখ, শুধু সুযোগ। মধু একটু থামে, শুধু গিলতে পারে না। সেদিন রাতে ডিউটি সেরে ফিরতে আমার লেট হয়েছিল। খাবার কিনে ঘরে ঢুকতেই দেখি অমৃতা নিজের গলায় দড়ি দিয়ে নিজেকে শাস্তি দিয়েছে। শুধু নিঃশ্বাস আটকে শোনে। টেবিলে রাখা ছিল এমন কিছু যা দেখে আমার সব ভেঙে গেল। মধুর মুখ শক্ত হয়ে ওঠে। ঝড়ের শব্দের সাথে তার নিঃশব্দ ক্রোধ মিলেমিশে ভারী হয়ে যায় পুরো রুমটা। ডায়েরিটায় লেখা ছিল, মধু, আমি বড় ভুল করেছি। এতদিন আমি তোমায় অনেক ঠকিয়েছি, কিন্তু আর নয়, আমাকে পারলে মাফ করে দিও। মধু সেদিন প্রথম অমৃতার ফোন চেক করলে ছেলেটার পরিচয় জানতে পারে। তবে এই ঘটনা সামনে আসলে বহু প্রশ্ন উঠতে পারত। প্রকৃত প্রতিশোধ নেওয়া হতো কিনা তা আন্দাজ করা যায় না। মধু জানতো অমৃতাকে কতটা ভালোবাসতো সে, তবে সমাজের নিয়মের কারণে কেউ সহজে বেঁচে থাকতে পারবে না। তাই অমৃতার শরীরের প্রতিটি অংশ ছোট ছোট টুকরো করে কেটে ফেলি। ছেলেটা অমৃতার শরীর পেতে চেয়েছিল, আর সেই শখ মধু পূর্ণ করলো।
এই কথা শুনতে সুধী ভয়ানকভাবে চমকে উঠে বমি করতে শুরু করে। অর্থাৎ সুধী সেই লোক যার সাথে অমৃতার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে পুলিশ অমৃতার মোবাইল খুঁজে পেলে সুধী ও তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে পুরো রহস্য আরও পরিষ্কার হয়ে যায়। তাই পুলিশ সুধীকে গ্রেপ্তার করে নির্দেশ দেয়। অফিসার যোশী তার টিম নিয়ে রওনা হয়। আর এখানেই যোশী সুধীকে বলে ওঠে, সব থেকে ভয়ঙ্কর রহস্য, তুই যে সেদিন মাংস খাচ্ছিলি না, যেটার কৌশল তুই জানতে চেয়েছিলি, আসলে সেই মাংস আর কারণ নয়, সেটা আমার স্ত্রী অমৃতারই ছিল। সুধী এটা শুনে বমি করতে শুরু করে। গভীর রাতে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামতে চলেছে। মধুর মুখে এক অদ্ভুত ভাবমূর্তি, কারণ সে অ্যান্টেনার সাথে সুদীপকে বেঁধে ফেলেছে। এখন অপেক্ষা শুধু একটা বজ্রপাতের। কিছুক্ষণ পরেই অঝরে বৃষ্টি নামে। মধু পুলিশদের দিকে ছুটে আসে, চিৎকার করে বলে, স্যার, বাজ পড়ে সুধী মারা গেছে। যোশী অবাক হয়ে পরিস্থিতি দেখে বুঝে যায়। সকাল অবধি অপেক্ষা করতে হয়। পুলিশ ও ফরেন্সিক টিম উপস্থিত হয়। যোশী এসআইকে ফোন করে সব আপডেট দিচ্ছে। মধুকে বাড়ি পাঠানো হলে যোশীর নজর যায় মধুর জামার পেছনের ছেঁড়া অংশে। কিছু একটা ভেবে সে অ্যান্টেনার সামনে আসে। দেখা যায় কাটা তারে লেগে রয়েছে সেই ছেঁড়া অংশটা। পুলিশের গুঞ্জন করছে মধু কিভাবে এই পরিস্থিতি সামলেছে। যোশী কিছুক্ষণ চুপ করে শোনে, তারপর একা চলে আসে। পাহাড়ের ধারে কিছুটা দূরে মধু ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। যোশীর মনে পড়ে তার স্ত্রী কিছুদিন আগে ড্রাইভারের সাথে পালিয়েছিল। এই চিন্তায় মন ভারী হয়ে আসে। হেড অফিসে ফোন করে যোশী জানায়, সুদীপ অ্যান্টেনা ঠিক করতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। কেস ডিসমিস। পাহাড়ে ঠান্ডা কুয়াশাচ্ছন্ন হাওয়ায় যোশী মধুর জামা ছেঁড়া অংশ উড়িয়ে দেয়। হয়তো শাস্তি প্রকৃতির হাতে ছেড়ে দেওয়াই ভালো। অন্যদিকে একাকিত্বের বোঝা নিয়ে পাহাড় পথে হেঁটে চলেছে মধু। আর এখানেই হয়ে যায় আমাদের সমাপ্তি। শেষে আমরা শুধু একটা ব্যাপারই বুঝি, মুখোশ পরা মানুষকে চিনতে সবচেয়ে বেশি সময় লাগে। স্ত্রীকে টুকরো করে ফেলা ওই মানুষটা ভালোবাসার দাবি করেছিল। অপেক্ষা ভয়ঙ্কর। এভাবেই শেষ হয় এলাভেজা পঞ্চিরার এই অন্ধকার সত্যের গল্প। আগামী ভিডিওতেও আবারও দেখা হবে।